শুভ সকাল সবাইকে। আজকে আমাদের এক্সপেরিমেন্ট 2 তে যেটা সিঙ্গেল স্ট্রেস স্কারিং এন্ড ব্লিচিং অফ কটন ফেব্রিক সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যেহেতু আমরা থিওরি এখনো শুরু করতে পারিনি, হয়তো সামনের ক্লাস থেকে শুরু করব স্কারিং এবং ব্লিচিং এর উপর, কিন্তু ল্যাবটা আগে চলে এসেছে। তো তারপরেও আজকে চেষ্টা করি আমরা বোঝার জন্য। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো সিঙ্গেল স্টেজ স্কারিং এন্ড ব্লিচিং। আমরা মূলত স্কারিং এন্ড ব্লিচিং সিঙ্গেল স্টেজ করতে পারি অথবা দুইবার করতে পারি। তো এখানে দুটো টার্ম স্কাওয়ারিং অ্যান্ড ব্লিচিং আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। যে স্কাওয়ারিংটা হচ্ছে ফেব্রিকের ভিতরে, ফাইবারের ভিতরে ইন্টারনাল যে অপদ্রব্য সমূহ রয়েছে সেগুলোকে দূর করাই হচ্ছে স্কাওয়ারিং, অর্থাৎ হাইড্রোফোবিসিটি দূর করে হাইড্রোফিলিসিটি নিয়ে আসা, পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা, ডাইআপটেক বৃদ্ধি করা। দিস প্রসেস নন এজ স্কাওয়ারিং আমরা প্রথম দিন শুনেছিলাম, এখনো থিওরিটিক্যালি পড়িনি, পড়বো। এবং ব্লিচিংটা হচ্ছে যে ন্যাচারাল কালার যেটা রয়েছে সেটাকে রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। তো স্কাওয়ারিং একটা প্রসেস, ব্লিচিং একটা প্রসেস। তো দুটো প্রসেসকে ভিন্ন ভিন্ন ভাবে দুই ভাবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা প্রসেসকে দুই ভাবে করা যায়। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে একই ভাবে, অর্থাৎ সিঙ্গেল স্টেজে, একই স্টেজে স্কাওয়ারিং বা ব্লিচিং যেটাকে করা হবে। তো সেজন্য দুটো প্রসেসকে একখানে করে করা হচ্ছে। তো সেজন্য সেটাকে আমরা বলতেছি সিঙ্গেল স্টেজ। ওকে, চলো শুরু করা যাক। বলা হচ্ছে যে ন্যাচারাল ফাইবার কি কি থাকে আমরা জানি। কটনের কনস্ট্রাকশন, কেমিক্যাল কম্পোজিশন তোমরা পড়েছো টেক্সটাইল র মেটেরিয়াল 1-এ। সেখানে যদি তোমরা দেখো যে ন্যাচারাল ফাইবার কি কি থাকে, যে অয়েল, ফ্যাট, ওয়াক্সেস, মিনারেল, লেফি ম্যাটার, মোডস এন্ড আদার্স কিছু ইম্পিউরিটিস থাকে, যেটা কিনা আমাদের ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং এ ঝামেলার সৃষ্টি করে। সেজন্য সেগুলোকে আমাদের দূর করতে হয়। দিস প্রসেস ইজ নন এজ স্কোরিং. The process of recovery from these impurities is called scouring. Even every fiber contain natural color, and the removal of this natural color before the coloration process is known bleaching. Okay, so উদ্দেশ্য কি? To remove all natural impurities such as oil, fat, waxes, etc. To make the fabric more hydrophilic, to increase the absorbency of the fabric, to remove natural coloring matter from fabric and induce a basic white effect of the fabric of the coloring process. আমরা কি সাধারণত কটনের কালার পড়েছি গ্রে, ক্রিমি, হোয়াইট, অফ হোয়াইট, এই লাইক, অর্থাৎ হোয়াইট ঠিক হয় না। তো আমরা যখন এটা ন্যাচারাল কালারটাকে রিমুভ করব তখন সেটা সাধারণত সাদা হবে আর কি। তো আজকে উদ্দেশ্য তাই, একই সাথে এটার হাইড্রোফিলিসিটি ব্রিং করব এবং সেটাকে সাদা বানাবো, অর্থাৎ কালারটাকে রিমুভ করব। তো আমরা যখন ল্যাবে আসবো তখন আমাদের জন্য গ্রে ফেব্রিক কেটে এটা থেকে কাজ করতে হবে আমাদের। তো আমাদের কি কি লাগবে? বিকার, গ্লাস ডট, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স। এখানে ট্রাইপডের কথা আছে, আমাদের ট্রাইপড দরকার নেই, যেহেতু আমাদের মেশিন রয়েছে আমরা মেশিনেই করব। সো এখানে আমরা লিখে দিব স্যাম্পল ডাইং মেশিন। ওকে, স্যাম্পল ডাইং মেশিন, গ্যাস বার্নারের দরকার নাই। যখন তুমি ট্রাইপড বা তোমার যখন এই ধরনের মেশিন অ্যাভেলেবল থাকবে না তখন কিন্তু তুমি এটা করতে পারো, অর্থাৎ বয়লিং টেম্পারেচার ইনশিওর করে তুমি কিন্তু এটা বাসা বাড়িতেও বা নর্মালি করতে পারো। থার্মোমিটার, পট। তো থার্মোমিটার দরকার আপাতত নাই, যেহেতু যখন তুমি মেশিন ইউজ করবে তখন তোমার এই দুটোর প্রয়োজন নেই। ওকে, রেসিপিটা কি আমরা যদি একটু দেখি এখানে। রেসিপিটা ইম্পর্টেন্ট। দেখো, ওয়াইড প্রসেসিং টেকনোলজিতে তোমরা অনেকগুলো রেসিপি পাবা। তো সেই রেসিপিগুলো মোটামুটি কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। এখন এরপরে যখন তোমরা ইয়েতে যাবা, ইন্ডাস্ট্রি ভিজিটে যাবা, তখন গেলে খেয়াল করবা যে তারা ডাইং এর ক্ষেত্রে, প্রি ট্রিটমেন্টের ক্ষেত্রে কততে কত কি রেসিপি ইউজ করছে, বা পারলে তাদের কাছ থেকে কিছু রেসিপি নিয়ে আসবা অ্যাকচুয়াল, যে তাদের প্রোগ্রাম চার্ট রয়েছে, তাতে করে যেটা হবে অ্যাকচুয়ালটা পাওয়া যাবে। ওকে, তো এখানে আমরা দেখি কি কি লাগতেছে। তো আমরা পড়েছিলাম যে আমাদের যেহেতু তেল এবং চর্বিটা রয়েছে বা অপদ্রব্য সমূহ রয়েছে, হাইড্রোফোবিক ম্যাটেরিয়ালস গুলো টেক্সটাইল ফাইবারের ভিতরে রয়েছে, তাহলে সেই টেক্সটাইল ফাইবারের তেল বা চর্বিকে দূর করার জন্য আমরা সাধারণত যে কেমিক্যালটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কাস্টিক সোডা, উচ্চমানের ক্ষার, যেটা পিএইচ অ্যাবাউট 14 or 13। তো এটার সাথে আমরা কি করছি, আমরা সকালে পড়ছিলাম সাবান তৈরির প্রক্রিয়া, তাই না? তো এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে যখন ফাইবারে অবস্থিত তেল বা চর্বি এর সমূহ বিক্রিয়া হবে তখন স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে এরা কি তৈরি করছে, ওই গ্লিসারিন উৎপন্ন করছে, ঠিক আছে, এবং সাবান উৎপন্ন করছে। তো এটা আমরা যখন স্কারিং করবো তখন ডিটেলসে করবো। তো এখন আপাতত ল্যাবে আমরা জেনে নেই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করছি, আমাদের ফাইবারের ভিতরে যে সমস্ত অপদ্রব্য, তা তেল চর্বি জাতীয় অপদ্রব্য সমূহ রয়েছে সেগুলোকে রিমুভ করছি। এটা রেসপন্সিবল ফর দিস।
অ্যান্ড আরেকটা কেমিক্যাল এখানে রয়েছে যেমন হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড সাধারণত আমরা কিসের জন্য ইউজ করি? ফেব্রিকটাকে সাদা করার জন্য। এটা কিভাবে সাদা করে সেটা আমরা থিওরিতে পড়বো। তো পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, সেই পার হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে আমাদের ফাইবারে অবস্থিত যে কালার, সেই কালারের ক্রোমোফোরটাকে অ্যাটাক করে সেটা ভেঙে দেয়। মনে করো এটা একটা অ্যাজো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সেটাকে যখন পার হাইড্রোক্সিল আয়নটা এখানে অ্যাটাক করে ভেঙে দিবে তখন সেটা কালার শো করবে না। ওকে, তো এটা শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড ছাড়াও অন্যান্য হাইপোক্লোরাইট থেকে শুরু করে আরো অন্যান্য কেমিক্যাল রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু করা যায়। তো আজকে আমরা এখানে ইউজ করব হাইড্রোজেন পারঅক্সাইড, যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড সব সময় ব্যবহার করা হয় সার্বজনীন ভাবে, এবং সার্বজনীন ভাবে কেমিক্যালও বলা হয়ে থাকে এটাকে। তো তাহলে আমরা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম পার লিটার, এটা ফ্যাক্টরিতে হয়তো 4 গ্রাম পার লিটার বা একটু কম বেশি হতে পারে। একটা জিনিস লক্ষ্য করো, গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 3 গ্রাম দিব। ওকে, তারপরে হলো পারঅক্সাইডের পরিমাণ 4 সিসি পার লিটার বা গ্রাম পার লিটার, একই জিনিস। এখানে সিসি অথবা গ্রাম লিখলে আমরা পুরোটা একটা লিখবো, হয় সিসি লিখবো না হলে গ্রাম পার লিটার লিখবো, বা মিলি পার লিটার। সিসি কিন্তু মিলি, হ্যাঁ, সিসি ইজ ইকাল টু মিলি পার লিটার। সো প্রথম থেকে দেখি, তাহলে ডিটারজেন্ট লাগতেছে 1 মিলি। আমরা একটু আগে পড়েছিলাম সকালবেলা যে ডিটারজেন্টের কাজটা ওয়াইটিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং একই সাথে তো ডিটারজেন্ট দিলেও চলবে না দিলেও চলবে। তোমার যদি ডিটারজেন্ট নাও থাকে অসুবিধা নেই। সিকুইস্টারিং এজেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 গ্রাম পার লিটার বা 1 গ্রাম পার লিটার দেওয়া যেতে পারে, সেটা সাধারণত আমরা ইউজ করি, বা মিলি পার লিটার। যদি সেটা সলিড হয় তাহলে গ্রাম পার লিটার, লিকুইড হলে মিলি পার লিটার। সিকুইস্টারিং এজেন্টটা সাধারণত পানির যে ক্ষরতা রয়েছে সেটাকে রিমুভ করার কাজে আমরা সিকুইস্টারিং এজেন্টটা ইউজ করে থাকি। আমরা যদিও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইউজ করি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানিটাকে, তারপরও অতিরিক্ত সতর্কতামূলক আমরা সিকুইস্টারিং এজেন্টটা পানির মধ্যে দিয়ে থাকি। দেন হচ্ছে ওয়াইটিং এজেন্ট 1.5 সিসি পার লিটার। তো এটাকে আমরা মিলি পার লিটার বলতে পারি। ওয়াইটিং এজেন্টের কাজটা কি? ওয়াইটিং এজেন্টের কাজটা হচ্ছে ফাইবারটাকে গেট ওয়াইটেড করবে, সোয়েল করতে সাহায্য করবে। সোয়েলটা কিরকম? আমরা যখন উদাহরণ হচ্ছে যেমন দুধ দিয়ে পাউরুটি খাই, তখন পাউরুটিটাকে যখন দুধের মধ্যে বা চায়ের মধ্যে প্রবেশ করাই, তখন সেই পাউরুটিটা বা রুটিটা কি ফুলে উম ফুলে ওঠে, অর্থাৎ ফুলে টসটসে একবারে হয়ে যায়, অর্থাৎ সেটাকে আমরা সোয়েলিং বোঝাচ্ছে। অর্থাৎ ফাইবারটা যখন এই ধরনের ফুলে উঠবে সেটাকে তখন সোয়েলিং বলছে। তো ওয়াইটিং এজেন্টের কাজটা হচ্ছে এই ধরনের সোয়েলিংটা ঘটাবে, অর্থাৎ ফাইবারের ভিতরে পোর সৃষ্টি করবে যাতে বাকি যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো গেট ওয়াইটেড হতে পারে ইজিলি। দেন স্টাবিলাইজার, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্টাবিলাইজার। হাইড্রোজেন পারঅক্সাইড যখন আমরা ইউজ করছি আমাদের স্কাউরিং এবং ব্লিচিং এ, স্কাউরিং আবার বলছি বারবার, কিন্তু স্কাউরিং কেমিক্যাল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার, এবং পারঅক্সাইড হচ্ছে ব্লিচিং কেমিক্যাল, মানে কালার রিমুভ করবে। তো এই যে স্টাবিলাইজারটা আমাদের কেন ইউজ করতে হয়? যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব, এই পারঅক্সাইড পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে, কিন্তু এই পার হাইড্রোক্সিল আয়নটা আসলে ভেঙে যায়, ঠিক আছে? তো এই পার হাইড্রোক্সিল আয়নটা যখন ভেঙে যায়, এটা জার্মান অক্সিজেন উৎপন্ন করছে, এই পার হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে বারবার ভেঙে যায়। তো বারবার ভেঙে যাওয়ার মানে আনস্টেবল থাকে। তো পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হওয়ার সাথে সাথেই যদি আমার বাদ থেকে চলে যায়, তাহলে তো সেটা আর আমার যে ন্যাচারাল কালার আছে সেটাকে রিমুভ করতে পারবে না। সেহেতু ন্যাচারাল কালারটাকে যেন রিমুভ করতে পারে, সেই জন্য এই পার হাইড্রোক্সিল আয়নটার স্টাবিলিটিটা জরুরি, থাকাটা জরুরি। সেজন্য আমরা কি ইউজ করি সেখানে? স্টাবিলাইজার ইউজ করি। স্টাবিলাইজার ইউজ করলে কি হবে? আমাদের যে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হচ্ছে সেটা ভাঙবে না, আর সেটা থাকবে, যার ফলে আমাদের স্কাওয়ারিং ব্লিচিংটা ভালো করে হবে। তারপরে এখানে সাধারণত টেম্পারেচার কত থাকে? 90 থেকে 100 ডিগ্রিতে করা হয়ে থাকে। পিএইচ সাধারণত 10.5 থেকে 11 বা 12 পর্যন্ত। যেহেতু এখানে আমরা কেন পিএইচ টা ডিপেন্ড করছে, পিএইচ স্কেল আমরা সবাই জানি 1 থেকে 7, তারপর 7 থেকে 14। এটা হচ্ছে নিউট্রাল পিএইচ, এটা হচ্ছে অ্যালকালাইন। স্যার একটা ক্লাস আছে নিয়ে, শাহজালাল স্যার করছে। ওকে, তারপরে 1 থেকে এটা হচ্ছে অ্যাসিডিক। তো এখন তাহলে আমরা কি করছি এখানে? এই যে যেহেতু কাস্টিক সোডা ইউজ করছি, কাস্টিক সোডার কারণে আমাদের পিএইচটা বেড়ে যাচ্ছে। ওকে, সেজন্য প্রায় 10 থেকে 11 বা 12 পর্যন্ত থাকে। টাইম 1 ঘন্টার মতো আমরা দিতে পারি। ওকে, এখন ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়াইট প্রসেসিং এর ক্ষেত্রে। ম্যাটেরিয়াল টু লিকার মানে হচ্ছে যে কতটুকু ম্যাটেরিয়ালের জন্য কতটুকু লিকার তোমরা ইউজ করবা। তাহলে M:L যখন 1:30, তার মানে হচ্ছে 5 গ্রাম যদি স্যাম্পল আমরা ইউজ করি,
তাহলে সেটার সাথে কত মিলি পানি ইউজ করব। তাহলে 1:3 মানে কি, 4টে দিয়ে গুণ হবে, তাহলে কত, 150 মিলি। তাহলে আমরা ইউজ করছি 150 মিলি। আবার এটা যদি 1:20 হয় তখন কতটুকু হবে, আমার স্যাম্পল সাইজ যদি 5 গ্রাম হয় তাহলে কি হবে, 5 গুণন 20 সমান সমান 100 মিলি। ওকে, আবার আমার স্যাম্পল সাইজ যদি 10 গ্রাম হয় তাহলে কখন 1:20 এর জন্য, তাহলে 10 গুণন 20 সমান সমান 200 মিলি। ক্লিয়ার? তাহলে ম্যাটেরিয়াল টু লিকের রেশিও হলো আমি স্যাম্পল কতটুকু নিব তার এগেইনস্টে আমার কত পানি নিতে হবে, বা পানি না, পানি বলবো না, বলবো লিকুইড কতটুকু নিতে হবে, সেটা পানি থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, অর্থাৎ সবকিছু মিলিয়েই যেটা হবে সেটাকে আমরা লিকুইড বলছি। ওকে, তাহলে রেসিপিটা আবার আমরা একটু দেখে নিই কি কি লাগছে। ডিটারজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পারক্সাইড, স্টেবিলাইজার, টেম্পারেচার, পিএইচ, টাইম। ওকে, ডিটারজেন্টের কাজ এবং ওয়েটিং এজেন্টের কাজ অলমোস্ট সেম, কেটো ওয়েটেড করা। তারপরে হচ্ছে সিকুইস্টারিং এজেন্ট পানির যে ক্ষরতা সেটাকে দূর করা, সোডিয়াম হাইড্রোক্সাইড তেল চর্বির সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করছে, অর্থাৎ তেল চর্বি সমূহকে দূর করছে। হাইড্রোজেন পারক্সাইড ন্যাচারাল কালারটাকে রিমুভ করছে। স্টাবিলাইজার যে পার হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন করছে সেটা যেন ভেঙে না যায় সেই কাজে সহায়তা করছে। টেম্পারেচার 90 থেকে 100, পিএইচ 10 থেকে 11 বা 12, টাইম 1 ঘন্টা। মেটাল টু লিকার রেশিও 1:30 হতে পারে, 1:20 হতে পারে, যেটাতে তুমি ক্যালকুলেশন করবা সেটাই করতে হবে। এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে। ওকে, এবার আসি ক্যালকুলেশনে। ধরে নেই তোমরা সবাই খাতা কলম নাও, আমাদের ইয়ের পরিমাণ কতটুকু, স্যাম্পল ওয়েট। আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড সবাই? ওকে, জি স্যার। আমরা ধরে নেই স্যাম্পল ওয়েট আমাদের, সরি এটাতে লিখি, লেখা যাবে, দাঁড়াও টেক্সট লিখি। ওকে, ধরে নেই স্যাম্পল ওয়েট হচ্ছে 5 গ্রাম। আমরা ল্যাবে এসে একটা গ্রে স্যাম্পল কাটবো, সেটা হচ্ছে 5 গ্রাম। ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও কত, ইজ ইকুয়াল টু 1:20। তাহলে টোটাল লিকুইড কত হবে, টোটাল লিকুইড কত হবে, কত হবে 5, কোথায় গেল আমার এটা, 100 গ্রাম। মিলি, মিলি 5 × 20 ইজ ইকুয়াল টু কত, 100 মিলি। এটা কি আমার টোটাল লিকুইড। ওকে, ও লিকুইড। এবার রেসিপিতে যাই। রেসিপি মনে আছে, রেসিপিতে কি ছিল, 3 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। রেসিপি মনে আছে? আচ্ছা মনে নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH কতটুকু ছিল, 3 গ্রাম পার লিটার, তাই না? তো আমার এখানে আমি কতটুকু নিব তাহলে, আমার এখানে টোটাল লিকুইড কত, টোটাল লিকুইড কত, 100 মিলি। তাহলে 100 মিলির জন্য কত, তাহলে 100 মিলির জন্য কতটুকু লাগবে, তাহলে কি ঐকিক নিয়মে করব, কি ঐকিক নিয়মে করব, 1000-এ থাকে কত মিলি, 3 গ্রাম, এটা যেহেতু সলিড, অতএব কি থাকবে, একে কতটুকু থাকবে, 3/1000, আর 100-তে কতটুকু থাকবে, 3 × 100/1000। 3 ইন্টু গুণ করো 100/1000, কত আসে, শোনা যায় না, শোনা যায় না, কে কথা বলছো তোমার, 3/10 স্যার। আরে 3/10 গুণ করো, 0.3। হ্যাঁ 0.3। 0.3, তাহলে কত থাকলো 0.3। তাহলে আমি কতটুকু মাপবো সোডিয়াম হাইড্রোক্সাইড মেজারিং ব্যালেন্সে, কতটুকু মাপবো, 0.03 গ্রাম। ওকে, বুঝে গেছে? জি স্যার। এটা যাবে কোথায়, এটা যাবে প্রত্যেকটা পটে, অর্থাৎ 100 মিলি লিকুয়ারে প্রত্যেকটা পটে যাবে 0.3 গ্রাম কাস্টিক সোডা আমাদের রেসিপি অনুসারে। ওকে, নেক্সট জি স্যার। আমাদের
কি হাইড্রোজেন পারঅক্সাইড। অ্যাটেনডেন্স শিটটা দিলেন স্যার, ওটা ফিল আপ করা যাচ্ছে না, আমি আগেরটা ফিল আপ করছি তো। হাইড্রোজেন পারঅক্সাইড কে কথা বলছে? হ্যালো, ওকে, আমরা এরপরে হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলছি। তাহলে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড কতটুকু ছিল রেসিপিতে, আমাদের কতটুকু ছিল? হাইড্রোজেন পারঅক্সাইড 4 সিসি পার লিটার। সেম ভাবে 4 সিসি বা মিলি একই জিনিস, লিটার। তাহলে এখানে 100 মিলির জন্য কতটুকু হবে? সেম ভাবে আমরা যদি ক্যালকুলেট করি 4 গুণন কত, 4 গুণন 100 বাই 1000 কত হবে? জি স্যার। 0.4 0.4 মিলি। ওকে, তাহলে 0.4 Okay, মিলি মেপে কোথায় দিতে হবে? 100 মিলির ওখানে দিতে হবে। ওকে, এরপরে আর কি ছিল আমাদের? এরপরে ছিল, আচ্ছা, ডিটারজেন্ট এবং স্টেবিলাইজার 1 সিসি করেছিল। ডিটারজেন্ট ডিটারজেন্ট কত হবে? 1 মিলি পার লিটার। তাহলে এটাকে একইভাবে আমাদের কি হবে? তাহলে ক্যালকুলেশন একই, 1 গুণন 100 বাই কত, 1000 1000 সমান সমান 0.1। সেম স্টেবিলাইজারের ক্ষেত্রেও কত হবে? 0. এর স্টেবিলাইজারও তো 1 গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার। তাহলে কত হবে? এটাও 0.1 মিলি, তাই না? তোমরা কি ক্লিয়ার হচ্ছ তো? ওকে, এরপরে আমাদের কি আছে? জি স্যার। সিকোয়েস্টারিং এজেন্ট এবং ওয়েটিং এজেন্ট। সিকোয়েস্টারিং এজেন্ট কতটুকু? সিকোয়েস্টারিং এজেন্ট কতটুকু? 1.5 গ্রাম পার লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা একইভাবে, 1.5 গুণন, দাঁড়াও এটা একটু বড় করে নেই, 1.5 গুণন কত হবে? কি এলো বলো? 100 স্যার 100 স্যার। হ্যাঁ, ডিভাইডেড 1000 1000 স্যার। 1000 ইজিক্যাল কত? কত হবে? বের করো। 0.1 হ্যাঁ, ইয়ে নাই তোমাদের কাছে ক্যালকুলেটর? এটা ভেরি ইজি। আচ্ছা, 0.15 মিলি হয়েছে। একইভাবে সিকোয়েস্টারিং এজেন্ট আরেকটা কি আছে আমাদের, সেটা হচ্ছে ওয়েটিং এজেন্ট। সেম প্রসিডিউরে ওয়েটিং এজেন্ট কত হবে? এটাও 1.5 গ্রাম পার লিটার ইজিক্যাল টু 0.15 লিটার স্যার। মিলি। হয়েছে? এ ভাই কথা বলছে কে? জি স্যার। না, বাইরে থেকে কথা আসছে। ওকে, দেখো এইটুক ক্লিয়ার সবার? এইটুক ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার কোশ্চেন জি স্যার। হলো, কোশ্চেন হচ্ছে যে এতটুক তো মাপা সম্ভব না, 0.3 গ্রাম ওকে আমরা মাপতে পারবো, নো ম্যাটার, তাই না? 0.3 গ্রাম আমরা মাপতে পারবো, কোনো সমস্যা? এটা মিজারে মাপা যাবে, বাট 0.4 মিলি, 0.1 মিলি, হ্যাঁ এগুলোও মাপা যাবে, বাট এত সূক্ষ্ম মাপ কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, তাই না? তো সেজন্য ভুল যেহেতু না হয়, সেজন্য আমাদের একটা কাজ জি স্যার। করতে হবে, স্টক সলিউশন করতে হবে। আচ্ছা, কার মাইক্রোফোন খোলা আছে আমি একটু দেখি। ওকে, দেখো তাহলে আমার কি করতে হবে? স্টক সলিউশন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে 0.3 না হয় মাপতে পারলে কোনো সমস্যা নেই, তো আরো যদি কম হইতো তাহলে কি করতাম? তো তখন আমরা এই ধরনের স্টক সলিউশন করতে পারি, যেরকমটা হচ্ছে যে, অর্থাৎ আমরা ইয়ে করে নিব। মনে করো তুমি ধরে নাও 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কি করছো তুমি, NaOH, ও এইচ তুমি ডিজলভ করছো কতটুকুতে? 100 মিলি ওয়াটারে।
ওয়াটার। 100 মিলি ওয়াটারে ডিসলভ করছো, ক্লিয়ার? তাহলে পার মিলিতে কতটুকু থাকছে? আচ্ছা এটা জি একটু স্যার। উল্টাই দেই, স্যার 0.1 উল্টাই দেই। 100 মিলিতে ডিসলভ করছো তুমি 1 গ্রাম NaOH। ওকে, নেক্সট। অতএব আমার 1 মিলিতে কত আসবে তাহলে এর পরিমাণ? স্যার। 1 ভাগ স্যার 0.00 সমান 0.0 কত? দুইটা না একটা? স্যার দুইটা স্যার। ঠিক আছে, হ্যালো, জি স্যার। আচ্ছা স্যার একটা হবে স্যার। একটা হবে, তাই তো বলি। ওকে, তাহলে 0.01 আমার লাগবে কতটুকু এখানে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড কত লাগবে? 0.0 কত লাগবে? 3 লাগবে না? জি 0.3 স্যার। লাগবে না? তাহলে এখান থেকে যদি আমি 3 মিলি নেই তাহলে স্যার। প্রতি মিলিতে আছে কত আমার? 0.01 ইন্টু 3 সমান সমান, আরে আবার একটা জিরো বেশি হয়ে গেছে। ওকে, সমান সমান কত? 0.3। আমরা তো 1 গ্রাম সহসাই মাপতে পারবো, তাই না? আমরা তো 1 গ্রাম সহসাই মাপতে পারবো। 0.3 গ্রাম মাপার থেকে 1 গ্রাম মাপা তো সহজ, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা যখন 100 মিলিতে 1 গ্রাম ডিসলভ করব তাহলে তার পার মিলিতে থাকছে 0.01 আর কি। তাহলে সেখান থেকে যদি আমরা 3 মিলি নিয়ে নেই তাহলে কি আমাদের হিসাব ঠিক হলো না? 3 মিলি নিয়ে নিলে আমাদের যে এখানে রিকোয়ার্ড অ্যামাউন্ট সেটা আমরা পেয়ে গেলাম। এখানকার যে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট সেটা আমরা পেয়ে গেলাম, তাই না? আমার কথা বুঝো নাই? এখানে যদি আমরা তখন জি স্যার বুঝতে পারছি। 3 মিলি নেই সমান সমান হচ্ছে আমাদের 0.3 গ্রাম পেয়ে গেলাম আমরা। ডান। নেক্সট, এটার কালার চেঞ্জ করা যায় না? কালার তো চেঞ্জ করা যাওয়ার কথা। ওকে, রেড দিয়ে লিখি একটু। এরপরে আসি, আমাদের কি রয়েছে? H2SO2 পারক্সাইডের কত? 0.4 মিলি। তাহলে এটাও আমরা একইভাবে করে নিব। কিভাবে করে নিব? একইভাবে করে নিব। আমরা যদি আবার 100 মিলিতে কি করব? 100 মিলিতে 1 মিলি সরি 1 মিলি H2O2 কি করব? ডিসলভ করব। তাহলে সেম ভাবে আমাদের কত হবে পার মিলিতে? তাহলে আমাদের সেম ভাবে সেম জিনিস হবে। তাহলে কি 1 ভাগ 100 সমান সমান কত? 0.01, isn't it? তাই তো? তো এখন আমাদের এখানে কতটুকু লাগবে? 0.4। তাহলে যদি আমি কত মিলি নিব? আমার দাঁড়াও, উপরেরটা কি ভুল হয়েছে নাকি? 0.01 গুণন, ও ওখানে উপরেরটা তো ভুল হয়েছে রে ভাই, তোমরা তো বলোনি আমাকে। যাই হোক, নিচেরটা আসি। তাহলে এখান থেকে আমার কত মিলি নিলে আমার কত লাগবে? 0.4 লাগবে। তাহলে এখান থেকে যদি আমি কতর সাথে গুণ দিলে 0.4 হবে বলো? 40। এখান থেকে যদি আমি 40 নেই, 0.1 গুণন 40 মিলি, এখান থেকে সলিউশন থেকে নেই, তাহলে টোটাল কত? 0.4 হয়েছে? হয়েছে। আর উপরেরটা হবে এখান থেকে আমার এখান থেকে 30 নিতে হবে। তাহলে জি স্যার। তাহলে আমার এখানে 3 না, এখানে 30 হবে। তাহলে এখানে হবে 30 মিলি। তাহলে এটা কত মিলি হবে? 40 মিলি। বোঝা গেছে? তাহলে এখানে কতটুকু নিব? 40 মিলি। দেখো এখানে কতটুকু নিব? আরে ভাই 40 মিলি। 40 স্যার। এখন আমরা তো আরো কমাইতে পারি এটাকে। আমরা যদি এটার পরিমাণ বাড়িয়ে দেই, এটা যদি আমি 10 গ্রাম করে দেই, মনে করো আমি এটা 10 গ্রাম করে দিচ্ছ, তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? আমি ঠিক বুঝতেছি না। মনে করো যে স্যার বুঝতেছি স্যার। 100 মিলিতে আমি কতটুকু নিছি। দেখো একটা জিনিস লিকুইডের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে,
আমি যদি 100 মিলির সাথে 1 মিলি যোগ করি তাহলে তো 101 মিলি হয়ে গেল, তাই না? তাহলে লিকুইড যখন মিক্স করব তখন আমাদের খেয়াল রাখতে হবে 100 মিলি থেকে 99 মিলি নিয়ে আর 1 মিলি মাইনাস করে দিতে হবে, কারণ ওই 1 মিলি আমি কিন্তু পারক্সাইড দিচ্ছি। টোটাল ভলিউমটা আমার ঠিক রাখতে হবে। ঠিক সেম ভাবে আমি যখন 10 মিলি নিব তখন কি হবে, 100 মিলি থেকে 10 মিলি মাইনাস করে 90 মিলি ওয়াটার প্লাস 10 মিলি H2O2 নিতে হবে। এটা আমি আরেকটা ক্যালকুলেশন দেখাচ্ছি। O2 নিতে হবে। তাহলে এবার পার মিলিতে কত? এবার পার মিলিতে কত হবে? 10 ভাগ 100 সমান কত হবে? খুবই সহজ, স্যার 0.1 0.1। এবার যদি আমি এখান থেকে 4 মিলি নেই তাহলে আমার কিন্তু মিট করবে। তাহলে 4 মিলি যখন আমি নিব 0.1, আমি কিন্তু দুটো ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদেরকে, সমান সমান 0.4। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যখন 4 মিলি নিব তখন কিন্তু আমার হবে। কেন? দেখো দুইটা সলিউশন করলাম কি, আমি কিন্তু কনসেন্ট্রেশন ভিন্ন করে করলাম। আমার কথা বুঝতে পেরেছো? আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে এখানে ইয়েটা রয়েছে, আমার যে এখানে এই মিলিটা রয়েছে, এই মিলিটাকে আমার কি করতে হবে? মিট করতে হবে। অর্থাৎ এই পরিমাণটাকে আমার মিট করতে হবে, আমার এই পরিমাণটাকে মিট করতে হবে। আমি যেটাই নেই, সেটা আমি 1 এ করতে পারি, সেটা আমি 10 এ করতে পারি, সেটা আমি 5 এ করতে পারি, কোনো ব্যাপার না। ক্লিয়ার? নিচের দিকে যাই। একইভাবে 0.1 মিলি, তা 0.1 মিলি কিভাবে করব? একইভাবে আমি 100 তে করতে পারি। 100 তে করলে তখন সেখান থেকে কত নিতে হবে? 10 মিলি। 10 গুণন 0.1, তাহলে 0.1 আসবে। 0 পয়েন্ট, এখানে একটা 0 থাকবে সামনে, তাহলে 0.1 থাকবে। অথবা আমি যদি 10 মিলিতে করি তখন আমাকে এখান থেকে 1 মিলি নিলেই হবে, তাই না? আমার কত মিট করতে হবে? 0.1। আমার কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, একইভাবে 0.1 মিলতে গেলে কতটুকু নিতে হবে? 1 মিলি। আমি যদি এটা থেকে নেই, আর যদি এটা থেকে নেই তাহলে 10 মিলি নিতে হবে, তাই কি না? খুবই সহজ হিসাব। আমার পার মিলিতে কত আছে, তাহলে আমার যেটা দরকার সেটা মিট করতে কত মিলি লাগবে, গুণ করলেই হয়ে গেল। ওকে, নিচে আরেকটা আছে দেখো, তাহলে 0.15 মিলি। 0.15 মিলি আমরা কিভাবে মেজার করব? 0.15 মিলি মেজার করার জন্য স্টক সলিউশন আমাদের একইভাবে করতে হবে। তাহলে আমাদের কোনটা, তো এখান থেকে 0.01, এখান থেকে যদি আমরা 15 গুণ দেই তাহলে 0.15 আসবে। অথবা নিচ থেকে, অর্থাৎ এখান থেকে আমি যদি 15 মিলি নেই, 0.01 গুণন 15 উপরেরটা থেকে, এখান থেকে এই স্টক সলিউশন থেকে আমি যদি 15 মিলি নেই তাহলে আমার এটা আসবে, এটা আসবে। অথবা নিচেরটা থেকে, নিচেরটা থেকে 0.1, 0.1 এর সাথে কত গুণ দিতে হবে? 0.1 গুণন 5 গুণ দিলেও বেশি হয়ে যায়। 0.1 থেকে মানে এখানে আর ফ্র্যাকশন করে নিতে হবে, কারণ এটা বেশি আছে। ঠিক আছে, এটা ফ্র্যাকশন করে নিলে তাহলে হবে। তাহলে আমি উপরেরটা থেকে সেখানে 15 মিলি নিতে পারি। ওকে, তাহলে নিচে আবার 15 মিলি, একই মাপ হলো। এবার সবগুলো পরিমাণ আমার ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে ছিল 30 মিলি, 40 মিলি, 70 মিলি, আর এগুলোতে মনে করো উপর থেকে নিলে 10 মিলি করে, 70, 80 মিলি, 90 মিলি, আর এখানে 15, 15, 30 মিলি, 120 মিলি বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার কমিয়ে নিতে হবে। তাহলে মনে করো আমি এই দুইটা উপর থেকে নিলাম, এগুলো কম নিলাম, অর্থাৎ টোটাল লিকুয়ারের পরিমাণ আমার 100 মিলি করতে হবে। মনে করো সবগুলো কেমিক্যাল যোগ করে 96 মিলি হয়েছে, তখন বাকি 4 মিলি ওয়াটার দিয়ে দিতে হবে। ওকে, অথবা 50 মিলি হয়েছে সবগুলো যোগ করে, বাকি 50 মিলি ওয়াটার দিয়ে 100 মিলি, অর্থাৎ আমি টোটাল যে লিকুইডটা ক্যালকুলেট করেছি সেটার সাথে যোগ করতে হবে। আচ্ছা, এখানে কোনো প্রবলেম, কে কোথায় বুঝো নাই আমাকে একটু বলো। কে কোথায় বুঝো নাই আমাকে একটু বলো, অনেকেই বুঝো নাই আমি জানি। আচ্ছা, নেক্সট প্রসেসে যাই আমরা, বাকিটাতে যাই। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ছবি তুলে রাখতে পারো। ওকে,
তো আমাদের যেখানে ছিলাম প্রসেসটা শেষ করি, হিসাব আবার বোঝাচ্ছি। এখন ক্যালকুলেশন যেটা এখানে দেওয়া আছে 30 ধরে করা আছে, এই ক্যালকুলেশনটা বাসায় বসে করবা। ওয়ার্কিং প্রসিডিউর কি, আমাদের পটে সবগুলো কেমিক্যাল উঠিয়ে দিলাম, স্যাম্পল দিলাম 5 গ্রামের, টোটাল 100 মিলি হলো। তাহলে এটাকে আমরা আমাদের ডাইং মেশিনে চালাবো কতক্ষণ, 100 ডিগ্রিতে 1 ঘন্টার মতো চালাবো। 1 ঘন্টার মতো চালিয়ে সেটাকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে স্যাম্পলটাকে ওয়াশ করব। ক্লিয়ার? অবশ্যই স্যাম্পলটাকে গ্রে অবস্থায় আগে ওজন করে নিব, ওজন করে নেওয়ার পর যখন স্যাম্পলটাকে নামিয়ে ওয়াশ করব তখন আবার ড্রাই করে ওজন নিব। তাহলে দুই ওজনের পার্থক্য থেকে আমরা বুঝতে পারবো আমাদের স্যাম্পলটার ওয়েট লস কতখানি হলো। এবং অবশ্যই এই ওজন নেওয়ার সময় আমরা তো জানি যে ময়েশ্চার অ্যাবজর্ব করে থাকবে, এটা 105 ডিগ্রিতে 10 মিনিট বা 15 মিনিট চালিয়ে নিতে হবে। তাহলে যেটা হবে, যেটাকে ওভেন ড্রাই ওয়েট বলে, অর্থাৎ সেখানে কোনো প্রকার ময়েশ্চার নাই, এবং পরবর্তীতে স্যাম্পলটাকে রেডি করে আবার 10-15 মিনিট চালিয়ে দেন ওজন নিতে হবে। তো আমার স্যাম্পলটা স্কাউরিং হয়েছে কিনা বা ব্লিচ হয়েছে কিনা, সেটা ব্লিচ হয়েছে কিনা সেটা তো সাদা দেখলেই বোঝা যাবে, আর স্কাউরিং হয়েছে কিনা সেটার জন্য আমাদের কি নিতে হবে, অর্থাৎ পানি খায় কিনা, পানি ফেলবো আমরা ফেব্রিকের উপর, পানি শোষণ করে কিনা, তারপর ওয়েট লস হয়েছে কিনা সেটা। ওকে, এখন আসি কার্ভে। ডাইং কার্ভ আঁকার সবচেয়ে দুনিয়ার সহজ নিয়ম, বা সহজ এর চেয়ে কোনো সহজ জিনিস নাই, সেটা হচ্ছে টাইম এবং টেম্পারেচার। এপাশে সাধারণত টেম্পারেচার হয় এবং এপাশে হচ্ছে টাইম হয়। ওকে, তো টেম্পারেচার 100 মনে করে এটা ভাগ করে নিবা সবাই, আমরা যেমন গ্রাফ করছি ঠিক সেরকম, এটা তাহলে 50 হবে। ওকে, রুম টেম্পারেচার সাধারণত 30 থাকে ডাইং ফ্যাক্টরিতে, বা 36-35 ধরে নিলাম 30। আমরা এখানে কি করছি, 30-এ 5 মিনিট, অর্থাৎ এখানে অল কেমিক্যালস দিচ্ছি প্লাস স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল নিয়ে 5 মিনিট বা 10 মিনিট এখানে চালাবো। তাহলে এটা কতক্ষণ, 5 মিনিট ধরে নিলাম। অল স্যাম্পল 5 মিনিট চালানোর পর 30 থেকে টেম্পারেচার আমরা কততে উঠাবো, 100 এ উঠাবো, 100 এ উঠাবো। ওকে, তাহলে 30 থেকে 100 এর পার্থক্য কত ডিগ্রি সেন্টিগ্রেড, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যদি 2 ডিগ্রি পার মিনিটে উঠাই, 2 ডিগ্রি মেশিনকে সেট আপ দিলাম যে 2 ডিগ্রি পার মিনিটে উঠবে, তাহলে কতক্ষণে উঠবে, 2 ডিগ্রি পার মিনিটে হলে 35 মিনিট, তাই না? 100 জি স্যার 100 এ উঠলো, 100 এ আমি কতক্ষণ চালাবো, 60 মিনিট। 60 তারপর কি করছি, ড্রেন টেম্পারেচার নামিয়ে দিচ্ছি 40 বা 50-এ, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা চাইলে তুমি এরকম কাউন্ট করেও নামাতে পারো, 100 থেকে 60, তাহলে হচ্ছে 40-60 মিনিট, 2 ডিগ্রি করে হলে 30 মিনিট লাগবে। তো এটা টোটাল হচ্ছে 35 মিনিট, এটা হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট। আর এটা যদি তুমি কাউন্ট করো তাহলে 2 ডিগ্রি হলে এখানেও 30 মিনিট লাগছে। আর যদি বলো যে মেশিনে একা একাই নামাবে, ওকে, নেমে গেল। তারপর স্যাম্পলটাকে বের করে ওয়াশ করব, ঠিক আছে, 40-এ বা 50-এ, নর্মাল কোল্ড ওয়াশ করলেও হবে। এ হচ্ছে আমাদের স্কাওয়ারিং গ্রাফ। তাহলে কি হচ্ছে, প্রথমে 30 থেকে 60-এ উঠছে, 60-এ 1 ঘন্টা থাকার পর নেমে যাচ্ছে। এ হচ্ছে আমাদের স্কাওয়ারিং গ্রাফ। আজকের যে স্কাওয়ারিং এবং ব্লিচিং সিঙ্গেল বাদ, অর্থাৎ একই পটে করতে হবে। আমরা যখন ল্যাব খুলবে আশা করি চলে আসব, এসে স্যাম্পল কেটে যে রেসিপি বললাম সেই রেসিপি ক্যালকুলেশন করে সোজাসুজি পটে উঠিয়ে দেব এবং আফটার এবং বিফোর ইফেক্ট মেজার করব। ওকে, তো এটা এখনই কেটে যাবে, তোমরা আবার জয়েন করবা, তোমাদের ক্যালকুলেশনে কার কোথায় প্রবলেম সেটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ। ওকে স্যার।